কর অব্যাহতি পাবো, বা আমাদের ক্লায়েন্ট যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন বা আয়কর আইন 2023 অনুযায়ী যে যে বিষয়গুলি আছেন সেই বিষয়গুলি আজকে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ শেষ করব। আশা করি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি একটু বড়, সেই জন্য একটু বড় হবে। যারা যারা আয়কর আইন সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে চান বা বুঝতেছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে সেটা কি? কর অব্যাহতি। কর অব্যাহতি, কর অব্যাহতি, অব্যাহতি, কর কর অব্যাহতির কর অব্যাহতির ষষ্ঠ তফসিল, ষষ্ঠ তফসিল, ষষ্ঠ তফসিলের কি আছে? ষষ্ঠ তফসিলের প্রথম অংশ যেটা আছে সেটা অংশ হচ্ছিল এক, অংশ হচ্ছিল প্রথম। এই বিষয়গুলি কিন্তু, এটা কিন্তু আয়কর আইন, আয়কর আইন, আয়কর আইন 2023। এই বিষয়গুলি কিন্তু আজকে আমরা পরিপূর্ণভাবে শিখবো আশা করি ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা কি শুরু করি, যে আয়কর আইন 2023 অনুযায়ী কর অব্যাহতির ষষ্ঠ তফসিলের প্রথম অংশে কোন কোন বিষয়গুলি যুক্ত থাকবে বা কোন কোন বিষয়গুলি অব্যাহত পাবে সেই বিষয়গুলি। এক নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছিল এক, সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তির অধীনে আয়কর অব্যাহতি প্রাপ্ত কোনো আন্তঃ সরকারি সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা বা ইহার কোনো কর্মচারীর আয়। যদি কোনো সংসদ সদস্য থাকেন বা সংসদ প্রণীত কোনো যদি থাকেন, পদ থাকেন, তাহলে যদি সরকার শর্ত সাপেক্ষে একটি অংশ তারা কি পাবেন? কর অব্যাহতি পাবেন। দুই নম্বর কি? নিম্নবর্ণিত যে কোনো আয়, কোনো বৈদেশিক রাষ্ট্রের রাষ্ট্রদূত, হাই কমিশনার, এনভয়, মিনিস্টার, চার্জ দ্য অ্যাফেয়ার্স, কমিশনার, কাউন্সিলর, কনসল দ্য ক্যারিয়ার, এরপরে সেক্রেটারি, দূতাবাস উপদেষ্টা বা অ্যাটাচি, হাই কমিশন, বৈদেশিক রাষ্ট্রের বা কমিশন কর্তৃক তাহাদের এরূপ যোগ্যতা চাকরি সূত্রে সংশ্লিষ্ট সরকার হইতে প্রাপ্ত পারিতোষিক যেটা আছে সেই বিষয়টা কিন্তু বাদ যাবেন। তিন নাম্বার কি আছে? সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান বা যে কোনো প্রকারের কর, খাজনা বা শুল্ক। চার নাম্বার, সরকারি পেনশন তহবিল হইতে করদাতা কর্তৃক গৃহীত বা করদাতার বকেয়া পেনশন। পাঁচ, সরকার আনুতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসাব গৃহীত অনধিক 2,50,00,000 টাকায়। এটা হচ্ছে সরকারি খাতে যে আনুতোষিক আছে, সেই সরকারি আনুতোষিক তহবিল হইতে যেটি দেওয়া হবে সেটা কত পরিমাণ কত হবে? 2,50,00,000 টাকা। এরপর 6 নম্বর, কোন স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক, বার্ধক্য তহবিল, পেনশন তহবিল ও অনুমোদিত আনুতোষিক তহবিল। 1 নম্বর কি হবে? কর্তৃক কর্মচারী, নিয়োগকর্তা হইতে গৃহীত কোনো চাঁদা এবং উহার হইতে সুবিধাভোগীদের মাঝে বিতরণকারী আয় বা তার উক্ত তহবিল হতে কর যেটি হবে সেটির পরিমাণ হবে 2,50,00,000 টাকা সীমা অতিক্রম করিবে না। তাহলে আমাদের 7 নম্বর কি আছে? ভবিষ্যৎ তহবিল আইন 1925 সালের 19 নং আইন প্রযোজ্য এরূপ কোন ভবিষ্যৎ তহবিল উদ্ধৃত বা উপপরিচিত বা ভবিষ্যতের তহবিল হইতে উদ্ধৃত কোনো আয়। এর পরবর্তীতে আমাদের 8 নম্বর কি আছে? 8 নম্বর যে সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা তাদের নিমিত্ত ইউনিট সমূহ বা প্রাতিষ্ঠানিক কোনো কর্মচারী কর্তৃক স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্প অনুসারে গৃহীত কোনো যে কোনো পরিমাণের অর্থ। 9 নম্বর কি আছে? পেনশনার সেভিং সার্টিফিকেট হইতে সুদ হিসাবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি, যে ক্ষেত্রে সংশ্লিষ্ট আয় বর্ষের শেষে উক্ত সার্টিফিকেট বিনিয়োগের ক্ষেত্রে অর্থ মোট পুঞ্জীভূত অর্থমূল্য, প্রাকৃতিক মূল্য, আক্ষরিক মূল্য, ক্রয় মূল্য অনধিক 5 লক্ষ টাকা। এখানে কিন্তু সংখ্যা উল্লেখ করে দিয়েছে কত লক্ষ টাকা পর্যন্ত পাবে, সেটার পরিমাণ হচ্ছে হলো 5 লক্ষ টাকা। 10 নম্বরে কি আছে? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত কোন সবার কর্তৃক অর্জিত আয়, যেমন সেটা 1 নম্বর কি আছে? সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, বিনিয়োগ তহবিল, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এবার এক্সচেঞ্জ ট্রেড ফান্ড। এই ক্ষেত্রে যদি আপনি কোনো ধরেন কোনো বিনিয়োগ করেন চাই, সেই ক্ষেত্রে কি পাবেন? অব্যাহতি পাবেন। এবার 11 নম্বর, এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত বেসরকারি
প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যতীত সম্পূর্ণভাবে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ধারণকৃত ট্রাস্ট বা অন্য বিধি আইন অনুসারে বাধ্যবাধকতার ক্ষেত্রে গৃহ সম্পত্তি হইতে অর্জিত আয় যদি উক্ত সম্পত্তি হতে তাদের এখানে থাকে কি হবে দাতব্য প্রতিষ্ঠান। দাতব্য প্রতিষ্ঠান কিন্তু আপনার সম্পূর্ণরূপে দাতব্য হইতে হবে। আপনি কিছু ব্যবসার কাজে রাখলেন, কিছু দাতব্য কাজে ব্যবহার করলেন, সেটা কিন্তু হবে না। সেটা হলো আপনার সেটা উপদফা 10 বছর অনধিক না হওয়া 51% পর্যন্ত সেখানে ছাড় পাবেন। এবার 12 নম্বর, যে কোনো দান বা অনুদান যদি উহা ধর্মীয় প্রতিষ্ঠান বা কর কমিশনার কর্তৃক অনুমোদিত দাতব্য উদ্দেশ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত হয় এবং ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যয়িত হয়, এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তির কর্তৃক গৃহীত হয়। যদি আপনারা 12 নম্বর যে এটা আছে সেই ধারা অনুযায়ী আপনার হলো যদি আপনি সেটা সম্পূর্ণ দাতব্য হয় সেই ক্ষেত্রে কি পাবেন বা কর এনবিআর এর ওয়েবসাইটে যে দেওয়া আছে বা এনবিআর যে দানগুলি রাখছেন অনুমতি রাখছেন সেই অনুমতি ক্ষেত্রে যদি আপনার সেটা হয় তাহলে কিন্তু আপনারা কি পাবেন সেটা হচ্ছে ষষ্ঠ তফসিলের অংশ 1 আয়কর আইন 2023 অনুযায়ী আপনারা ছাড় পাবেন। এর পরবর্তীতে হচ্ছিল 13 নম্বর, নিম্নবর্ণিত শর্ত পলিসি সাপেক্ষে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত কোনো সত্তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা হইতে উদ্বুদ্ধ সার্ভিস চার্জ সেটাও কি যাবে বাদ যাবে। এর পরবর্তীতে আমরা যদি যে সরকারের যে এটা আছেন আয় নির্দেশিকা আছেন সেটা যদি পড়ি সেটা হলো আমার 8 নম্বরের ট্রাস্টের সুবিধাভোগী বা তহবিল অংশীকারী কর্তৃক ট্রাস্ট বা তহবিলের আয় অংশ হিসেবে প্রাপ্ত আয়ের অংশ যাহার উপর ট্রাস্ট বা তহবিলের কর পরিশোধ হয়েছে হিন্দু অভিভাবক পরিবার হিন্দু অভিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যে পরিমাণ অর্থ প্রাপ্ত হবেন তার এটা হবেন। 11 নম্বর কি হবে, কোনো করদাতা কর্তৃক ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট ফান্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড এরকম যে বন্ড আছে সেই ক্ষেত্রেও আপনারা কি পাবেন কর অব্যাহতি পাবেন। এর পরবর্তীতে 12 নম্বর, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ক্ষুদ্র নিগোষ্ঠীর কোনো স্বাভাবিক ব্যক্তির আয় বা কেবল উক্ত পার্বত্য জেলা পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে উদ্ভূত হয়েছে এরকম যদি কোনো হয় তাহলে সেটা কি কর অব্যাহতি পাবেন। এর পরবর্তীতে 13 নম্বর, কোনো স্বাভাবিক ব্যক্তি কৃষি হইতে আয়ের খাতে আওতাভুক্ত অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয় যদি উক্ত কৃষি খাত হইতে আয় বা আর্থিক পরিসম্পদ অন্যান্য ব্যতীত কোনো যদি আয় না থাকে তাহলে সেক্ষেত্রে বলতে যদি একক কোনো ব্যক্তির কৃষি কাজের থেকে আয় হয় তাহলে সেই ব্যক্তি কি পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি পাবেন। এটা শুধুমাত্র যদি কৃষি কাজ থেকে আয় হয়, যদি তার কৃষি খাতে আয় আছে এবং বাসা ভাড়া থেকে আয় হয় বা অন্যান্য পেশাও তার সাথে যুক্ত আছেন, যদি এরকম কোনো ক্ষেত্রে হয় তাহলে কিন্তু তিনি আর অব্যাহতি পাবেন না, তাহলে তিনি পাবেন হলে কর রেয়াতের যতটুকু অংশ আছে সেই ততটুকু অংশ পাবেন। এর পরবর্তীতে আমরা গত ক্লাসে শেষ করেছিলাম যে 1 জুলাই 2024 তারিখ হইতে নিম্নবর্ণিত ব্যবসা সকল আয় শতভাগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করার শর্তে 1 জুলাই 2024 30 জুন 2027 পর্যন্ত উক্ত ব্যবসায় হতে নিবাসী ব্যক্তি বা অনিবাসী ব্যক্তি যদি হয় যেই হোক না কেন সেগুলি কি হবে করের আওতার বাইরে থাকবে। সেগুলি আমরা ক্লাস 14তে শেষ করেছিলাম, দয়া করে দেখার জন্য অনুরোধ থাকবে। এই ক্লাসটি আমরা 2টি ভাগে ভাগ করেছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। আজকের ক্লাসটি শুধুমাত্র আপনারা শুনলেই আশা করি আপনারা যখন কার্যক্রম পরিচালনা করতে যাবেন তখন কিন্তু এগুলি আপনাদের মনে থাকবে। 15 নম্বর, যে কোনো পণ্য উৎপাদনে জড়িত ক্ষুদ্র বা মাঝারি শিল্প হতে উদ্ভূত হয় শিল্পটি নারীর মালিকানাধীন হলে বাৎসরিক টার্নওভার অনধিক 70 লক্ষ টাকা। খ নম্বর, অন্যান্য ক্ষেত্রে বাৎসরিক টার্নওভার অনধিক 50 লক্ষ টাকা। যদি সেই শিল্প প্রতিষ্ঠানটি কোনো নারী দ্বারা পরিচালিত হয় বা মালিকানা নারীর হয় তাহলে সেটি 70 লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে একটি হিসাবের মাধ্যমে কর অব্যাহতি পাওয়ার সুযোগ আছে। আর যদি সেটা কোনো পুরুষ পরিচালিত করে বা পুরুষ মালিকানাধীন হয় তাহলে সেই ক্ষেত্রে 50 লক্ষ টাকা পর্যন্ত একটি হিসাবের মাধ্যমে ছাড় পাওয়ার সুযোগ আছে বা অব্যাহতি পাওয়ার সুযোগ আছে। 16 নম্বর, নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ব্যাংক, বিমা বা কোনো ফাইন্যান্স কোম্পানিতে ব্যতীত ব্যক্তিগত জিরো কুপন বন্ড হতে উদ্ভূত কোনো আয়। যদি আপনার কোনো ব্যাংক বা বিমা কোম্পানি বা ফাইন্যান্স কোম্পানি ভর্তি আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে যদি আপনার কোনো জিরো কুপন বন্ড ক্রয় করে থাকেন বা বন্ডে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আপনার এখান থেকে কর অব্যাহতি পাওয়ার সুযোগ আছে। এবার বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদিত কোনো ব্যাংক, বিমা বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক
জিরো কুপন বন্ড ইস্যু করা হয়েছে। এই যে যেটা সেটা যদি আপনারা কেউ করেন তাহলে সেটার মধ্যে পাবেন। এর পরবর্তীতে 17 নম্বর, চাকরি হইতে আয় হিসেবে পরিগণিত আয়ের 1/3 বলতে 5 লক্ষ টাকা কম। চাকরি হতে আয়ের যে ক্ষেত্রে আছে সেটা হচ্ছিল, সেখানে হচ্ছিল আপনার যদি 4 ভাগের 3 ভাগের 1 ভাগ, সেটা সর্বোচ্চ 5 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকার নিচে 5 লক্ষ টাকার উপরে যাবে না। সেটা আপনার হচ্ছিল, আমরা সেটা কিন্তু পড়েছিলাম, সেটা হচ্ছিল 5 লক্ষ টাকা কম হবে বা 1/3 হবে বলতে 3 ভাগের 1 ভাগ, সেটা 5 লক্ষ টাকার নিচে থাকবে, সর্বোচ্চ 5 লক্ষ টাকা, এর উপরে যাবে না। 18, কোনো তহবিল, সরকারি বিশ্ববিদ্যালয় বা পৃথক আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান যাহা বেসরকারি বিশ্ববিদ্যালয় নয় বা কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত এবং চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার সেক্রেটারিগণ কোনো পেশা সংগঠন কর্তৃক পরিচালিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠান, প্রফেশনাল ইনস্টিটিউট কর্তৃক আর্থিক পরিসম্পদ হতে আয় ব্যতীত অন্য কোনো আয়। 19 নম্বর কি, কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট হতে গৃহীত সম্মানী বা ভাতা প্রকৃতির কোনো অর্থ বা সরকারের নিকট হইতে গৃহীত কোনো কল্যাণ ভাতা। যদি এরকম কোনো মুক্তিযোদ্ধা থাকেন, তাকে যদি সরকার কোনো ভাতা প্রদান করেন বা তিনি যদি মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট থেকে কোনো ধরনের ভাতা পান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনি কর অব্যাহতি পাবেন। 20 নম্বর, বাংলাদেশ সরকার বা বিদেশি সরকার হতে কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত কোনো পুরস্কার। বাংলাদেশ সরকার বা বিদেশি সরকার হতে ব্যক্তি কর্তৃক যদি কোনো পুরস্কার প্রাপ্ত হন বা উপহার পান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটি এই করের মধ্যে কিন্তু আসবে না, এটি কর অব্যাহতি পাবেন। 21 নম্বর, কোনো বৃদ্ধাশ্রম পরিচালনা হতে উদ্ভূত কোনো আয়। যদি কোনো ব্যক্তি কোনো বৃদ্ধাশ্রম পরিচালনা করেন, সেক্ষেত্রে যদি কোনো আয় হয়, তাহলে সেই আয়ের কিন্তু কর দিতে হবে না। সেই কর একটি লিমিট পর্যন্ত কিন্তু তারা ছাড় পাবেন। এবার 22, স্বামী বা স্ত্রী, আপন ভাই বোন, মাতা পিতা বা সন্তানের নিকট হতে দানের হিসাবে গৃহীত কোনো পরিসম্পদ যদি তা দাতা বা গ্রহীতা রিটার্ন প্রদর্শিত হয়, তবে যে ক্ষেত্রে উক্ত দান বিদেশ হতে বাংলাদেশে অবস্থিত গ্রহীত নিকট ব্যাংকিং চ্যানেলে প্রেরিত হয়, সেই ক্ষেত্রে দাতার রিটার্ন প্রদর্শন শর্ত প্রযোজ্য হবে না। এটা হচ্ছিল যদি কেউ কাউরে একদম নিজস্ব পরিবার, স্বামী স্ত্রী, আপন ভাই বোন, পিতা মাতা বা সন্তানের নিকট যদি কেউ কোনো দান পেয়ে থাকেন, তাহলে সেটা শর্ত সাপেক্ষে কি হবে, কর অব্যাহতি পাওয়ার সুবিধা ভোগ করতে পারবেন। 23 নম্বর, কোনো স্বাভাবিক ব্যক্তি কর্তৃক গৃহীত অনধিক 50 লক্ষ টাকার মূলধনী আয় যা তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের শেয়ার বা ইউনিট হস্তান্তর অর্জিত হয়েছে। কোনো কোম্পানি বা তহবিল স্পন্সর, ডিরেক্টর বা প্লেসমেন্ট শেয়ার বা ইউনিটের হস্তান্তর হতে অর্জিত নয় বলতে 50 লক্ষ টাকা পর্যন্ত সেখানে কি পাবেন, ছাড় পাবেন। কেন ছাড় পাবেন, সেটা হচ্ছে শেয়ার বাজার বা কোনো তহবিলে যদি তিনি বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি ছাড় পাবেন। এই করমুক্ত আয়সমূহ করদাতা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। যে আয় আমরা পড়েছিলাম যে একটা মানুষের 3,50,000 টাকা হলে স্বাভাবিক ব্যক্তি যারা আয় আছেন তাদেরকে সেটার উপরে কর দিতে হবে। কিন্তু এই যে আয়গুলি আমরা পড়লাম, এই আয় যদি আপনাদের হয়ও, তাহলে কিন্তু আপনারা সরকারকে কর দিবেন না। কেন কর দিবেন না, সেখানে বলা আছে করমুক্ত আয়সমূহ করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। এটি রিটার্ন করমুক্ত আয়ের কলামে প্রদর্শন করতে হবে। যখন আমরা করের যে ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করার সময় সেখানে কিন্তু একটি ঘর আছে, সেই ঘরের মধ্যে লিখতে হবে রিটার্নে যে করমুক্ত আয়ের কলাম, সেই কলামে প্রদর্শন করে দিতে হবে যে আমি এখান থেকে, এই খাত থেকে এত লাখ টাকা বা এত টাকা উপহার পাইছি, কল্যাণ ট্রাস্ট থেকে পাইছি, শেয়ার বাজারে বিনিয়োগ করে পাইছি। এবার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2027 পর্যন্ত এই খাতগুলি থেকে যে খাতগুলি সরকার কর অব্যাহতি দিচ্ছেন, সেই অব্যাহতি খাত থেকে আমি পেয়েছি। এর পরবর্তীতে জিরো কুপন বন্ডের মাধ্যমে পেয়েছি। চাকরি হতে আয় পরিগণনার ক্ষেত্রে পেয়েছি। কৃষি হতে আয়ের 5 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি পেয়েছি। এই যে খাতগুলি আছে ষষ্ঠ তফসিলের প্রথম অংশে, সেই খাতগুলি সম্পূর্ণ আমাদের জানতে হবে। এবং এই খাতগুলি যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা যখন একজন ক্লায়েন্টের হিসাব করতে যাব, তখন কিন্তু সুন্দরভাবে সেটা করতে পারবো। বৃদ্ধাশ্রম থেকে আয় করলে সেটাও হবে না। তাহলে এই হচ্ছিল আমার ষষ্ঠ তফসিলের প্রথম অংশের যে কর অব্যাহতি যাবেন বা কর অব্যাহতি পাবেন, সেই বিষয়গুলি কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আলোচনা করলাম। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।